জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, কি ঘটছে এই মুহূর্তে চারপাশে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। 4 দিন ধরে পানির নিচে দেশের 11 জেলা, পানিবন্দী অন্তত 50 লাখ মানুষ। কিছু স্থানে পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। সারা দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 21 জন। সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখনও পানির নিচে ফেনী শহর, যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর বেশিরভাগ এলাকা। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ, টাওয়ার অকেজো হয়ে ব্যাহত হচ্ছে মোবাইলের সংযোগ সেবা। ঢাকা চট্টগ্রাম রুটের ফেনী অংশে 3 দিন ধরে বন্ধ সড়ক ও রেল যোগাযোগ। কুমিল্লায় এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর পানি। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীতে নামতে শুরু করেছে বন্যার পানি। অন্যদিকে পানি নামলেও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে 4 দিন ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার সহ সব ধরনের কার্যক্রম। সব মানুষ পানিতে বাসটি আছে, কোনো খানা দানার কোনো বাস নাই। স্কুলে আছে মানুষ, মাদ্রাসাত আছে মানুষ, অমুক জায়গাতে আছে, পাহাড়ে আছে, যে যেখানে যাইতে পারছে সেখানে আছে। 100% কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আজকে যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকে বিকালের মধ্যে পানি কমে যাবে। মানুষ টিনের সালে আশ্রয় নিছে, ওইখান থেকে গতকালকে যায় সেনাবাহিনীর 2-4টা বোট যায়, কিছু মানুষ উদ্ধার করছে, এখনো কিছু কিছু আটকে আছে। দেশের পূর্বাঞ্চলের সব পয়েন্টে নদ নদীর পানি কমতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা নেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 25 আগস্ট দুপুর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা ওইভাবে নেই। তবে বিক্ষিপ্তভাবে হয়তো 2-1 জায়গায় বৃষ্টিপাত হবে, যেহেতু বর্ষাকাল এখনও বিদ্যমান রয়েছে বাংলাদেশের। তবে আগামীকাল 25 তারিখে দুপুরের পর থেকে 26 তারিখ দুপুর পর্যন্ত মোটামুটি দেশের উপর আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময় বৃষ্টিপাত বৃদ্ধি পেলে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ওই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। আরও কিছু পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ভারতের সাথে বর্তমানে আমাদের যে পানি তথ্য বিনিময় হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন যাদের ওয়েবসাইট থেকে যেসব তথ্য জানা গেছে তাদের সবগুলো পয়েন্টই দেখা গেছে যে পানি হ্রাস পাচ্ছে। খুলনার পাইকগাছায় বেলটি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 30,000 মানুষ। 15 কিলোমিটার বাঁধের 300 ফুট অংশে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের আরও 9টি স্থান ভাঙন ঝুঁকিতে রয়েছে। নতুন করে জোয়ার আসায় আবারও পানি প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ বাঁধার কাজ করছেন স্থানীয়রা। 3 থেকে 3,500 মানুষ বাঁধ বাঁধার কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন স্থায়ী বাঁধ নির্মাণের। বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুকনো খাবার, ওষুধসহ তহবিলে জমা হয়েছে নানা পণ্য। সমন্বয়করা বলছেন, যতদিন না বন্যা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা। শনিবার সকাল 10টা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমন্বয়ে শুরু হয় এই কার্যক্রম। সকাল থেকেই বিভিন্ন বাহনে করে সাধারণ মানুষ নিয়ে আসতে শুরু করে চিড়া, মুড়ি, চানাচুর, বিস্কুট সহ নানা প্রকার শুকনো খাবার। তবে ত্রাণ কার্যক্রম সংগ্রহে যুক্ত শিক্ষার্থীরা বেশি করে শিশু খাদ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি লাইফ জ্যাকেট, নারীদের স্বাস্থ্য সামগ্রী দিয়েও সহযোগিতার অনুরোধ তাদের। তবে নগদ ও MFS-এর মাধ্যমে অর্থ নেওয়া হচ্ছে। গত দুদিনে নগদ সহায়তা পাওয়া গেছে প্রায় 1,72,00,000 টাকা। বন্যা মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করবে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। প্রয়োজনে অঞ্চল ভিত্তিক ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন NGO প্রধানদের সঙ্গে বৈঠকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে 44টি উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গে শনিবার বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে যোগ দেন সিপিবির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। গণস্বাক্ষর অভিযানের রাশেদা কে চৌধুরী, ব্র্যাকের কর্মকর্তা আসিফ সালেহ সহ উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। প্রায় 2.5 ঘন্টার এই বৈঠক শেষে ব্র্যাক কর্মকর্তা আসিফ সালেহ বলেন, পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে সব পক্ষ মিলে সমন্বিত কাজ করার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বন্যা মোকাবেলায় কাজ করবে উন্নয়ন সংস্থাগুলো। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া খুবই জটিল ও সময় সাপেক্ষ। তারপরও পাচারের অর্থ ফেরত আনার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ করে দ্রুত কাজ শুরু করা জরুরি। এজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জালিয়াতি ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। যেভাবে ব্যাংক খাত সংস্কার হচ্ছে, এতে আমানতকারীদের সমস্যা হবে না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আর আস্থা ফিরে আসবে বলে মনে করেন তিনি। ছাত্রদের কোটা সংস্কার ও জনগণের বঞ্চনার শিকারের কারণে আন্দোলন বেগবান হয়ে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান উপস্থিত বক্তারা। নামে বেনামে লোন নিয়ে, ঋণ নিয়ে ব্যাংকগুলিকে ফোকলা বানিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকা, কানাডায় তারা বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা নির্বিঘ্নে জীবনযাপন করছিল। তাদেরকে দেশে এনে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এইভাবে সংস্কার করা হচ্ছে, সেখানে কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে বিভিন্নভাবে সংস্কার করা হচ্ছে, যেগুলো নাকি হয়তো এক্সিট করতে হবে, এখানে এক্সিট পলিসি করা হচ্ছে। যেগুলো একটু দুর্বল আছে সেখানে প্রশাসক বা নতুন বোর্ড করে তাদেরকে দিয়ে ব্যাংককে একটা সুস্থির অবস্থায় আনার চেষ্টা করা হচ্ছে। এখন চারদিকে নিচ্ছে একটু বিরতি, ফিরছি একটু পরেই। বিরতি শেষে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাষ্ট্রের নাগরিকদের ফোন কলে আড়ি পাতা, গোপনীয়তা হরণ করা এবং বাক স্বাধীনতায় বাধা প্রদানকারী সংস্থার বিলুপ্তি চান নাগরিক সমাজ। শনিবার রাজধানীতে নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা শীর্ষক এক নাগরিক সংলাপে এ দাবি উত্থাপন করেন বক্তারা। সংলাপে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসির মতো সংস্থাগুলো যাতে আর নিরাপত্তার নামে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হতে না পারে, এর জন্য বিলুপ্ত করার দাবি করেন সুশীল সমাজ। একটা কমিশন দরকার যেখানে বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে এবং বিশেষভাবে সিভিল সোসাইটি, মানে যারা ঠিক কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, স্বাধীন নাগরিক, তাদের জায়গা থাকবে। যে কমিশন এই ধরনের কি বলে এনটিএমসি কতগুলো প্রতিষ্ঠান আছে না, সেই প্রতিষ্ঠানগুলোর টোটাল কার্যক্রম মনিটরিং করবে। ক্ষমতায় থাকার জন্য বিশেষ করে যারা পলিটিক্যাল বেনিফিশিয়ারি হবেন, যখন নির্বাচন হবে, তারা যদি এই সংস্কৃতি থেকে বাইরে আসতে না পারেন, তাহলে আমরা যত প্রতিষ্ঠানের কথা বলি না কেন, আইনের কথা বলি না, সেটা কিন্তু আবার একই দশা, একই আমাদের দুর্ভাগ্যের মোকাবেলা করতে হবে। আমরা কি আমেরিকান স্টাইল বাক স্বাধীনতা চাই যে যা ইচ্ছা তাই বলবেন? আই থিঙ্ক প্রবাবলি নট। আমরা কিছু কিছু রেস্ট্রিকশন চাই, নিশ্চয়ই নারী বিদ্বেষী অত বক্তব্য আমরা চাই না। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আগ্রহী জামায়াতে ইসলামী। সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামাত আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কি বলেন ঠিক কিনা? আমরা সরকারকে কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিতে চাই না।
সময়টা শর্ত নয়, পরিবেশটা শর্ত। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা। এ সময় 19 দফা সংস্কার প্রস্তাব তুলে ধরে ক্লাসসহ সকল কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে 53 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এজন্য ট্রাস্টি বোর্ডকে দায়ী করেন তারা। বলেন, প্রশাসনিক অক্ষমতা, অনিয়ম দিন দিন নাজুক হয়েছে বিশ্ববিদ্যালয়টির। এ সময় ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের বিনা নোটিশে পদত্যাগের কারণ দর্শানো সহ বাকি সদস্যদের পদত্যাগ চান শিক্ষক শিক্ষার্থীরা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের পদায়নের মাধ্যমে বোর্ড পুনর্গঠন করতে হবে। এছাড়াও প্রশাসনিক, আর্থিক, একাডেমিক বেশ কিছু সংস্কার চান বিক্ষোভকারীরা। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে আছে, যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অর্থাৎ বিওটি মেম্বার, তিনি কোনো লাভজনক পদে অর্থাৎ একাধিক পদে থাকতে পারবেন না, শিক্ষক হিসেবেও থাকতে পারবেন না, কোনো একটা অফিস হোল্ড করতে পারবেন না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টিভি দেখুন youtube.com/c/ekhon tv।